বৃষ্টিতে ভিজতে কোটিপতি তালাকশোদা পত্নীকে গরিবপতি এক রাতের পানাহা দিল। তারপর যা হল, ইনসানিয়াত রো পড়ল। বন্ধুরা, এটি সত্যি ঘটনা উত্তরাখণ্ডের নৈনিতালের, যেখানে এক সন্ধ্যায় তীব্র বৃষ্টি অবিরাম পড়ছিল এবং কিলবরির পাহাড়ি নির্জন রাস্তায় দূর দূর পর্যন্ত কেউ দেখা যাচ্ছিল না। সেই অন্ধকার রাস্তায় নয়না মেহরার গাড়ি হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে গেল এবং সে বেশ কয়েকবার চেষ্টা করল, কিন্তু যখন গাড়ি স্টার্ট হলো না, তখন তার বোঝা হয়ে গেল যে এখানে থেমে থাকা বৃথা। সে গভীর শ্বাস নিল, দরজা খুলল এবং বাইরে পা রাখতেই ঠান্ডা হাওয়া আর তীব্র বৃষ্টি একসাথে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। মাত্র কয়েক সেকেন্ডেই তার কাপড় আর চুল পুরোপুরি ভিজে গেল। কিন্তু এবার সে নিজেকে বাঁচানোর চেষ্টা করল না, যেন এই অবস্থা নিয়ে তার কোনো অভিযোগই ছিল না। নয়না সেই মহিলা ছিল যে একসময় কোটি কোটি টাকার মালকিন ছিল, বড় বড় বাড়িতে থাকত, দামি গাড়িতে ঘুরে বেড়াত। কিন্তু আজ সে একা, পুরোপুরি একা। তার দ্বিতীয় স্বামী রাঘব মেহরা, যার জন্যে সে তার প্রথম স্বামী আদিত্যকে ছেড়ে দিয়েছিল, সেই তাকে ধোঁকা দিয়ে ছেড়ে চলে গিয়েছিল। এখন তার কাছে টাকা ছিল, কিন্তু সহায় ছিল না। নাম ছিল, কিন্তু আপনজন কেউ ছিল না। এই সত্যটা তাকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল। সে গাড়ি লক করল এবং পিছনে না তাকিয়ে সামনে এগোতে লাগল। রাস্তা পিচ্ছিল ছিল, প্রতিটি পা সাবধানে খেলতে হচ্ছিল। বৃষ্টি তার মুখের উপর অবিরাম পড়ছিল এবং এখন তার মেকআপও ধীরে ধীরে গলে যাচ্ছিল। কিন্তু তার এসব নিয়ে কোনো পরোয়া ছিল না। তার মাথায় শুধু একটাই জায়গা ঘুরছিল, সেই জায়গা যেখান থেকে সে তার জীবনের সবচেয়ে বড় ভুলের শুরু করেছিল। প্রায় 10 মিনিট হাঁটার পর সে দূরে একটা হালকা আলো দেখতে পেল। সে তার পা দ্রুত করল, যেন তার ভিতর হঠাৎ কিছুটা আশা জেগে উঠেছে। রাস্তা সহজ ছিল না, এক জায়গায় তার পা পিছলে গিয়েছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল এবং না থেমে সেই আলোর দিকে এগিয়ে চলল। কিছু সময় পর সে একটা ছোট কাঠের ঘরের সামনে দাঁড়িয়ে গেল। বারান্দায় একটা হলুদ আলো জ্বলছিল, ছাদ থেকে পানি টপকচ্ছিল এবং চারদিকে সেই পাহাড়ি নীরবতা ছড়িয়েছিল। সে বেশি না ভেবে দরজায় টোকা দিল। প্রথমবার কোনো উত্তর এলো না, দ্বিতীয়বার ভিতরে হালকা আওয়াজ হলো এবং তৃতীয়বার টোকা দিতেই দরজা খুলে গেল। সামনে আদিত্য দাঁড়িয়েছিল। দুজন কয়েক সেকেন্ড একে হয়ে গিয়েছিল। আদিত্য সেই মানুষটি ছিল যাকে নয়না বছরখানেক আগে বিয়ে করেছিল এবং তারপর তাকে ছেড়ে চলে গিয়েছিল। আর নয়না সেই নারী ছিল যে নিজের হাতে সেই সম্পর্ক ভেঙে দিয়েছিল। বৃষ্টি অবিরাম পড়ছিল, কিন্তু সেই মুহূর্তে দুজনের মধ্যে যে নীরবতা ছিল তা তার চেয়েও অনেক ভারী ছিল। যেন সময় সেখানেই থেমে গিয়েছিল এবং অতীত তাদের সামনে দাঁড়িয়ে গিয়েছিল। নয়না পুরোপুরি ভিজে গিয়েছিল, তার কাপড় থেকে পানি টপকচ্ছিল, মুখে ক্লান্তি এবং চোখে দ্বিধা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে ধীরে ধীরে বলল, আমি শুধু এক রাতের জন্য। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই থেমে গেল। শব্দ যেন গলায় আটকে গিয়েছিল। আদিত্য তাকে দেখল, কয়েক সেকেন্ড কিছু না বলে দাঁড়িয়ে রইল। তারপর এক লম্বা শ্বাস নিয়ে দরজা পুরো খুলে দিল। ভিতরে এসো, সে শান্ত গলায় বলল। সেই গলায় না কোনো রাগ ছিল, না কোনো খোটা ছিল, যেন সে সেই মুহূর্তের জন্য তার সব প্রশ্ন চেপে রেখেছিল। নয়না ধীরে ধীরে ভিতরে এলো। তার পা ভারী ছিল, যেন প্রতিটি পা তাকে তার সিদ্ধান্তের কথা মনে করিয়ে দিচ্ছিল। ঘরটা ছোট ছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্তিপূর্ণ। এক কোণে চুল্লি জ্বলছিল, যার হালকা উষ্ণতা পুরো ঘরে ছড়িয়ে পড়ছিল, যা বাইরের ঠান্ডা থেকে একেবারে আলাদা অনুভূত হচ্ছিল। আদিত্য কিছু না বলে একটা তোয়ালে তুলে তার দিকে এগিয়ে দিল। প্রথমে নিজেকে মুছে নাও, সে বলল, এবং তারপর চুল্লির কাছে গিয়ে চা বানাতে লাগল। নয়না তোয়ালে নিল এবং চুপচাপ তার চুল মুছতে লাগল। তার হাত হালকা হালকা কাঁপছিল, হয়তো ঠান্ডায়, নয়তো সেই ভয়ে যা তার ভিতরে চলছিল। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা হলো না, শুধু বৃষ্টির আওয়াজ আর চুল্লির ধীর আগুন জ্বলার আওয়াজ ঘরে গুঞ্জরিত হচ্ছিল। আদিত্য চা বানিয়ে তার সামনে রেখে দিল। খেয়ে নাও, গরম আছে, সে বলল। নয়না কাপ তুলে নিল, এক চুমুক দিল এবং যেই উষ্ণতা তার ভিতরে গেল, তার চোখ হালকা বন্ধ হয়ে গেল, যেন তাকে সামান্য স্বস্তি মিলেছে। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টিকল না, কারণ ভিতরে যা চলছিল তা এর চেয়েও অনেক গভীর ছিল। ঘরে আবার সেই নীরবতা ফিরে এলো, কিন্তু এবার এই নীরবতা আরও ভারী ছিল, কারণ এখন দুজনেরই স্পষ্ট জানা ছিল যে তারা একে অপরের জন্য কে এবং কি হারিয়েছে। কিছুক্ষণ পর আদিত্য ধীরে ধীরে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি হঠাৎ এখানে কেন এসেছ? আদিত্যর এই প্রশ্নের পর যেন ঘরের সব আওয়াজ ধীর হয়ে গেল। চুল্লির আগুন জ্বলছিল, বাইরে বৃষ্টি এখনও পড়ছিল, কিন্তু সেই মুহূর্তে সবচেয়ে জোরে ছিল নয়নার হৃৎস্পন্দন। সে কাপ দুহাতে ধরে রেখেছিল এবং চোখ নিচের দিকে নামানো ছিল, যেন সে শব্দ খুঁজছিল, কিন্তু প্রতিটি শব্দ তার থেকে দূরে পালাচ্ছিল। কিছুক্ষণ সে চুপ রইল, তারপর গভীর শ্বাস নিয়ে খুব ধীরে ধীরে বলল, কারণ আমার কাছে এখন কোথাও যাওয়ার জায়গা আর বাকি নেই। তার গলা ভেঙে যাচ্ছিল,
কিন্তু এবার সে নিজেকে থামাল না। সে মাথা তুলে সোজা আদিত্যর চোখের দিকে তাকাল। আমি হেরে গেছি আদিত্য, পুরোপুরি হেরে গেছি। তার শব্দ সোজা ছিল, কিন্তু তার পেছনে যে যন্ত্রণা ছিল তা লুকানো ছিল না। যে জীবনের জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, সেই জীবনই আমাকে ভেঙে চলে গেছে। সে ঘুরিয়ে না বলে স্পষ্ট করে বলল, যেন এখন সত্য লুকানোর আর কোনো মানে ছিল না। আদিত্য চুপচাপ তাকে দেখতে লাগল। সে মাঝে কিছু বলল না। নয়না আবার বলতে শুরু করল, রাঘব আমাকে কখনোই আপন করে নেয়নি। তার গলা এখন নিচু ছিল, কিন্তু স্পষ্ট ছিল। আমি তার কাছে শুধু একটা নাম ছিল, একটা দেখানো। যতদিন তার আমার দরকার ছিল ততদিন সব ঠিক ছিল, কিন্তু যেই তার মনে হলো যে এখন আমি তার কাজের নই, সে আমাকে ছেড়ে দিল। তার চোখ থেকে চোখের জল পড়তে লাগল, কিন্তু এবার সে সেগুলো আটকাচ্ছিল না। ঘরে নীরবতা ছিল, কিন্তু এখন সেই নীরবতা খালি ছিল না, তাতে সত্যতা ছিল। নয়না নিজের হাত দুটো শক্ত করে ধরল। আমি অনেক দেরিতে বুঝেছি যে আসল কি আর নকল কি। যতক্ষণ বুঝতে পারলাম ততক্ষণে অনেক কিছু হারিয়ে ফেলেছি। সে ধীরে ধীরে বলল, আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, এবং বদলে আমি কিছুই পাইনি, শুধু একাকিত্ব। তার শব্দে এখন কোনো অভিযোগ ছিল না, শুধু স্বীকারোক্তি ছিল। বাইরে বৃষ্টি কিছুটা ধীর হয়ে গিয়েছিল, কিন্তু থামেনি, যেন সেও এই রাতের অংশ হয়ে গিয়েছিল। আদিত্য প্রথমবার হালকা নড়ে জিজ্ঞাসা করল, তাহলে এখন কি চাও? নয়না তাৎক্ষণিক উত্তর দিল না। সে কয়েক সেকেন্ড তাকে দেখল, তারপর ধীরে ধীরে উঠে তার সামনে এসে দাঁড়াল। তার হাত কাঁপছিল, কিন্তু সে নিজেকে থামাল না। সে ঝুঁকে বলল, আমাকে ক্ষমা করে দাও আদিত্য। তার এই শব্দগুলো ছোট ছিল, কিন্তু তাদের পেছনে বছরের বোঝা ছিল। সে আবার বলল, আমি তোমার সাথে অন্যায় করেছি, খুব অন্যায় করেছি। আমি তোমাকে ছেড়ে দিয়েছিল, তোমার ভালোবাসার মূল্য বুঝিনি। আদিত্য কয়েক সেকেন্ড তাকে দেখতে লাগল। তার মুখে কোনো রাগ ছিল না, কিন্তু সে পুরোপুরি নরমও হয়ে পড়েনি। সে ধীরে ধীরে বলল, ক্ষমা করা এত সহজ নয় নয়না। তার গলা এখন আগের চেয়ে কিছুটা ভারী ছিল। যা চলে গেছে তা ফিরে আসে না, সে স্পষ্ট করে বলল। নয়না মাথা তুলল। তার চোখে আশা আর ভয় দুটোই ছিল। আমি কিছু ফিরে চাইছি না, শুধু ক্ষমা চাইছি, সে তাড়াতাড়ি বলল। আদিত্য গভীর শ্বাস নিল। সে চোখ সরিয়ে নিল এবং কিছুক্ষণ চুপ রইল, যেন সে নিজের ভিতর কিছু ওজন করছিল। তারপর সে ধীরে ধীরে বলল, আমি তোমাকে দোষ দিচ্ছি না। প্রত্যেক মানুষ তার জীবন তার নিজের মতো করে বাঁচে। সে শান্ত স্বরে বলল, তুমি যা বেছে নিয়েছিল সেটা তোমার সিদ্ধান্ত ছিল। তার শব্দ সোজা ছিল, কিন্তু তাতে তিক্ততা ছিল না। নয়না চুপ রইল। তার চোখ থেকে চোখের জল পড়তে লাগল। কিছুক্ষণ পর আদিত্য ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এটা শুনেই নয়না তার দিকে তাকাল। তার চোখে এক মুহূর্তের জন্য স্বস্তি এলো, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টিকল না, কারণ পরের মুহূর্তেই আদিত্য স্পষ্ট শব্দে বলল, কিন্তু এর অর্থ এই নয় যে সব আগের মতো হয়ে যাবে। ক্ষমা করেছি, আপন করে নিইনি। তার গলা শান্ত ছিল, কিন্তু তার শব্দ খুব গভীর ছিল। এটা শুনতেই যেন নয়না ভিতর থেকে ভেঙে পড়ল, কিন্তু এবার সে নিজেকে সামলে নিল। সে মাথা নিচু করে নিল এবং খুব নিচু গলায় বলল, আমি বুঝতে পারছি। ঘরে আবার নীরবতা ছড়িয়ে পড়ল, কিন্তু এবার সেই নীরবতা আগের মতো ছিল না। তাতে সত্যতা ছিল, দূরত্ব ছিল, এবং একটা এমন রেখা ছিল যা দুজনেই বুঝে গিয়েছিল। কিছু সময় পর আদিত্য স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করল, খাবার খেয়েছ? নয়না মাথা নেড়ে না বলল। আদিত্য কিছু না বলে উঠে রান্নাঘরের দিকে চলে গেল। নয়না সেখানেই দাঁড়িয়ে রইল। তার চোখ খালি ছিল, কিন্তু তার ভিতরে কিছু বদলাচ্ছিল। হয়তো প্রথমবার সে তার সিদ্ধান্তের পুরো ওজন অনুভব করছিল। কিছুক্ষণের মধ্যেই আদিত্য খাবার নিয়ে এলো এবং প্লেট তার সামনে রেখে দিল। একটু খেয়ে নাও, সে বলল। নয়না চুপচাপ বসে গেল এবং খেতে লাগল, যেন সে শব্দ থেকে বাঁচছিল। বাইরে বৃষ্টি এখন ধীর হয়ে গিয়েছিল এবং ঘরের ভিতরে সময় ধীরে ধীরে কাটছিল। কিন্তু সেই রাতে শুধু ক্ষমা হয়নি, সেই রাতে একটা সম্পর্ক শেষ হয়নি, বরং একটা নতুন শুরুর জায়গা তৈরি হচ্ছিল। এবং সেই নীরবতার মাঝেই নয়না মনে মনে ঠিক করে নিল, এবার সে বদলে দেখাবে। বন্ধুরা, সেই নীরবতার পর রাত ধীরে ধীরে কেটে গেল। কিন্তু সেই রাতের পর সবকিছু আগের মতো রইল না। যেন এক রাতেই কোনো মানুষের চিন্তা, তার অহংকার, তার পরিচয় সব বদলে যেতে পারে, এবং সেটাই নয়নার সাথে হয়েছিল। সকালে যখন পাহাড়ে হালকা রোদ ছড়িয়ে পড়ল এবং ঠান্ডা হাওয়া জানালা দিয়ে ঘরের ভিতরে এলো, তখন তার চোখ খুলল।
সে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল, কিন্তু এবার সে খালি চোখে দেখছিল না, বরং নিজেকে প্রশ্ন করছিল, সে কি সত্যিই বদলাতে পারবে? সে কি তার পড়া ভুলের ক্ষতিপূরণ করতে পারবে? আর তারপর সেই মুহূর্তেই সে কোনো শব্দ না করে মনে মনে উত্তর দিয়ে দিল, তাকে চেষ্টা করতেই হবে। সে ধীরে ধীরে উঠল। কোনো আওয়াজ না করে সে ঘরের কোণে কোণে দেখল, যেন সে প্রথমবার এই জায়গাটাকে বুঝতে পারছে। সে চুপচাপ রান্নাঘর পরিষ্কার করল, বাসন গুছিয়ে রাখল, পানি ভরল এবং চুল্লি জ্বালালো। প্রতিটি কাজ সে খুব মনোযোগ দিয়ে করছিল, যেন প্রতিটি ছোট জিনিস তার কাছে অনেক মানে রাখত। তার মুখে কোনো ভাব ছিল না, কিন্তু তার ভিতরে অনেক কিছু চলছিল। প্রতিটি কাজের সাথে তার পুরনো সিদ্ধান্ত মনে পড়ছিল, এবং প্রতিটি স্মৃতির সাথে একটা নতুন অনুতাপ যোগ হচ্ছিল। কিন্তু এবার সে শুধু অনুতাপ করছিল না, সে সেটা সংশোধন করার চেষ্টাও করছিল। আদিত্য যখন বাইরে থেকে ভিতরে এলো, তখন সে এসব দেখল। সে দরজায় কিছুক্ষণের জন্য থেমে গেল। তার দৃষ্টি নয়নার উপর স্থির হয়ে গেল, কিন্তু সে কিছু বলল না, কারণ সে বুঝে গিয়েছিল যে এই পরিবর্তন দেখানোর জন্য নয়, এটা ভিতর থেকে এসেছে। সে চুপচাপ চা খেল এবং তার নিজের দৈনন্দিন কাজে লেগে গেল। দুজনের মধ্যে এখনও দূরত্ব ছিল, কিন্তু সেই দূরত্বে এখন আগের মতো যন্ত্রণা ছিল না। শুধু একটা অসম্পূর্ণ সম্পর্ক ছিল যা নিজেকে বোঝার চেষ্টা করছিল। দিন ধীরে ধীরে কাটতে লাগল, এবং প্রতিদিনের সাথে নয়না নিজেকে আরও একটু বদলাতে লাগল। সে তার দামি কাপড়ের জায়গায় সাধারণ কাপড় পরে নিল। এখন তার কোনো ফারাক পড়ত না যে সে কেমন দেখাচ্ছে, তার শুধু এটাই ফারাক পড়ত যে সে কেমন হচ্ছে। সে কোনো দেখানো ছাড়াই ঘরের প্রতিটি কাজ করত। আদিত্যের সাথে বসে বাচ্চাদের পড়াতে সাহায্য করত। বাচ্চাদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার মুখে যে স্নেহ থাকত, সেটা একেবারে সত্যি ছিল। সে গ্রামের বৃদ্ধদের কাছে গিয়ে তাদের খোঁজ খবর নিত, তাদের জন্য ওষুধ আনত, পানি ভরত, এবং যেখানেই কারো দরকার হতো সেখানে বিনা বলে দাঁড়িয়ে যেত। সে একবারও এটা জানানোর চেষ্টা করেনি যে সে আগে কি ছিল, যেন সে নিজের পুরনো পরিচয়কে নিজেই মুছে দিয়েছিল। গ্রামের লোকেরা এসব দেখছিল। শুরুতে যখন লোকেরা তাকে দেখত, তখন তারা নিজেদের মধ্যে কথা বলতো। কারো কারো বিশ্বাস হতো না যে সেই নয়না, যে একসময় এই ঘর ছেড়ে চলে গিয়েছিল, আজ সেই ঘরেই এত সাদাসিধেভাবে বেঁচে আছে। কিন্তু ধীরে ধীরে তাদের চিন্তা বদলাতে লাগল, কারণ পরিবর্তন দেখানো ছিল না, সেটা প্রতিদিন প্রতিটি ছোট কাজে দেখা যাচ্ছিল। লোকেরা এখন তাকে আলাদা চোখে দেখতে লাগল। তাদের কাছে সে আর ভুল করা নারী নয়, বরং ভুল সংশোধন করা মানুষ হিসেবে দেখা দিতে লাগল। একদিন গ্রামের বৃদ্ধ কাকি ঘরে এলো। তারা নয়নাকে চুল্লির কাছে কাজ করতে দেখে কিছুক্ষণ কিছু না বলে তাকে দেখতে লাগল। তারপর ধীরে ধীরে বলল, বেটি, ভুল তো সবারই হয়, কিন্তু সেটা স্বীকার করা সবার ক্ষমতার মধ্যে নয়। তাদের গলায় স্নেহ ছিল, এবং সেই স্নেহ নয়নার হৃদয়ে পৌঁছে গেল। নয়না মাথা নিচু করে নিল, তার চোখে হালকা ভেজা ভাব এলো। আমি অনেক দেরিতে বুঝেছি কাকি, কিন্তু যা বুঝেছি তা আর হারাতে চাই না, সে নিচু গলায় বলল। কাকি হেসে আদিত্যের দিকে তাকালো, যে কিছুটা দূরে দাঁড়িয়ে সব শুনছিল। তারা কিছু বলল না, কিন্তু তাদের চোখে একটা প্রশ্ন ছিল, এখনও কি দেরি হয়ে গেছে? এখনও কি এই সম্পর্ক ফিরে জোড়া লাগতে পারবে না? আদিত্য চোখ নিচু করে নিল, যেন সে সেই প্রশ্ন থেকে বাঁচতে চাইছিল, কারণ সে জানত যে উত্তর সহজ নয়। সেই দিনের পর নয়না আরও বেশি বদলে গেল। এখন সে শুধু কাজ করত না, বরং প্রতিটি কাজ মন থেকে করত। সকালে সবার আগে ওঠা, ঘর সামলানো, তারপর বাচ্চাদের পড়ানো, প্রতিটি কাজে একটা আপন ভাব ছিল। বাচ্চাদের সাথে তার আচরণ এত স্নেহপূর্ণ ছিল যে ধীরে ধীরে বাচ্চারাও তার সাথে জুড়ে যেতে লাগল। তারা তার কাছে বসত, হাসত, প্রশ্ন করত, এবং নয়না প্রতিবার পুরো ধৈর্য দিয়ে তাদের বোঝাত। হয়তো প্রথমবার তার এই অনুভূতি হচ্ছিল যে দেওয়ার মধ্যে যে সুখ আছে তা নেওয়ার মধ্যে কখনো ছিল না। কিন্তু আদিত্য এখনও সেই ছিল। সে সব দেখছিল, বুঝছিল, কিন্তু তার হৃদয়কে পুরোপুরি খুলতে দিচ্ছিল না, কারণ তার ভিতরে কোথাও সেই পুরনো যন্ত্রণা এখনও জীবিত ছিল। সে জানত যে নয়না বদলে আছে, কিন্তু তার মন এখনও তাকে পুরোপুরি আপন করে নেওয়ার জন্য প্রস্তুত ছিল না। কারণ একবার ভেঙে যাওয়া বিশ্বাসকে আবার জোড়া লাগানো সহজ নয়, তাতে সময় লাগে। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল এবং আকাশ হালকা কমলা হয়ে যাচ্ছিল, হাওয়ায় হালকা ঠান্ডা মিশে যাচ্ছিল, নয়না ঘরের বাইরে বসেছিল।
তার হাতে পানির লোটা ছিল, কিন্তু তার দৃষ্টি কোথাও দূরে হারিয়ে গিয়েছিল, যেন সে নিজের ভিতরে কিছু খুঁজছিল। আদিত্য ধীরে ধীরে তার কাছে এলো এবং তার দিকে না তাকিয়ে বলল, থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাও কি? তার গলা সাধারণ ছিল, কিন্তু তার পেছনে একটা চিন্তা লুকানো ছিল। নয়না হালকা হেসে বলল, আগেও ক্লান্ত হতাম। কিন্তু তখন বোঝা যেত না। এখন ক্লান্তিতেও সুখ পাওয়া যায়। তার গলায় সত্যতা ছিল, যেন সে সত্যিই বদলে গেছে। আদিত্য তার দিকে তাকালো, কয়েক সেকেন্ড কিছু বলল না, তারপর ধীরে ধীরে বলল, তুমি বদলে গেছো। এটা শুধু একটা বাক্য ছিল না, এটা একটা স্বীকারোক্তি ছিল। নয়না মাথা নিচু করে নিল। জোর করে নয়, বোঝার কারণে বদলেছি। সে শান্ত স্বরে বলল। তার শব্দ সোজা ছিল, কিন্তু তাতে গভীরতা ছিল। কিছুক্ষণ দুজন চুপ রইল, কিন্তু সেই নীরবতায় এখন আগের মতো বোঝা ছিল না। তাতে এক অদ্ভুত সুখ ছিল, যেন দুজন বিনা বলে একে অপরকে বুঝতে শুরু করেছে। কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ পরিবর্তন শুধু শুরু ছিল। আসল সিদ্ধান্ত এখনও বাকি ছিল। আর সেই মুহূর্তেই নয়না ধীরে ধীরে বলল, আমি কাল এখান থেকে চলে যাব। নয়নার এই একটা বাক্য যেন পুরো ঘরের শ্বাস আটকে দিল। বাইরে পাহাড়ে হালকা রোদ নামছিল, হাওয়া শান্ত ছিল, কিন্তু সেই মুহূর্তে আদিত্যের ভিতরে যেন সব কিছুই থেমে গিয়েছিল। সে কিছু সেকেন্ড নয়নাকে দেখল, মনোযোগ দিয়ে, গভীরভাবে, যেন প্রথমবার সে তাকে বোঝার চেষ্টা করছিল। কারণ যে মেয়েটি কয়েকদিন আগে ভেঙে তার দরজায় এসেছিল, সেই এখন এত শান্তভাবে চলে যাওয়ার কথা বলছিল। আর এই শান্তি কোনো হার মানা মানুষের ছিল না, বরং সেই মানুষের ছিল যে নিজেকে নিজের সিদ্ধান্তের শাস্তি দিয়ে দিয়েছে এবং এখন বিনা অভিযোগে তা স্বীকার করে নিয়েছে। আদিত্য ধীরে ধীরে জিজ্ঞাসা করল, কোথায় যাবে? তার গলায় কোনো জোর ছিল না, কিন্তু তাতে একটা হালকা ভয় অবশ্যই ছিল, যেন সে নিজেও বুঝতে পারছিল না যে সে তাকে আটকাতে চায় নাকি চায় না। নয়না হালকা হাসি দিল, যা যন্ত্রণায় ভরা ছিল কিন্তু ভেঙে পড়া ছিল না। যেখানে জায়গা মিলবে। এখন তো অভ্যাস হয়ে গেছে। সে ধীরে ধীরে বলল, এখানে যতদিন ছিলাম সেটা আমার জন্যে অনেক। সে এক মুহূর্ত থেমে যোগ করল, তুমি যা করেছ তার জন্যে আমি জীবনভর কৃতজ্ঞ থাকব। তার শব্দ সত্যি ছিল, কিন্তু তাতে একটা দূরত্বও ছিল। আদিত্য কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ তার ভিতরে কোথাও আটকে গিয়েছিল। সে শুধু তাকে দেখতে লাগল। তখন বাইরে থেকে কাকির গলা ভেসে এলো এবং কিছুক্ষণের মধ্যেই সে 2-3 গ্রামবাসীর সাথে ভিতরে এলো। তারা আসতেই পরিবেশ বুঝে নিল। কাকি ধীরে ধীরে নয়নার কাছে এলো এবং বলল, শুনেছি তুই চলে যাচ্ছিস। তাদের গলায় স্নেহ ছিল। নয়না মাথা নিচু করে নিল। হ্যাঁ কাকি, এখন এখানে থাকা ঠিক নয়, সে শান্ত স্বরে বলল। কাকি তার চোখে তাকালো, তারপর আদিত্যের দিকে ঘুরে বলল, ভুল স্বীকার করেছে, শাস্তিও কেটেছে, এখন আর কি চাই? তাদের শব্দ সোজা ছিল, কিন্তু তাতে বছরের অভিজ্ঞতা ছিল। পাশে দাঁড়ানো এক বৃদ্ধও ধীরে ধীরে বলল, বেটা, মানুষের পরিচয় তার পড়ে যাওয়া থেকে হয় না, তার উঠে দাঁড়ানো থেকে হয়। আর এই মেয়ে এখন উঠে দাঁড়িয়েছে। তাদের শব্দ যেন সোজা আদিত্যের হৃদয়ে দিয়ে পৌঁছল। আদিত্য চুপ ছিল, কিন্তু তার ভিতরে যেন কোনো দেওয়াল ধীরে ধীরে ভেঙে পড়ছিল। তার মনে সেই সব মুহূর্ত ফিরে আসতে লাগল যখন নয়না তার সাথে ছিল, তার হাসি, তার কথা, এবং তারপর সেই দিন যেদিন সে তাকে ছেড়ে দিয়েছিল। আর আজ সেই মেয়েটি তার সামনে দাঁড়িয়ে, বদলে গেছে, মাথা নিচু করেছে, কিন্তু সত্যি। নয়না ধীরে ধীরে বলল, আমি যা হারিয়েছি যদি তা আমাকে ফিরেও পাই, তাহলে হয়তো আমি তার যোগ্য নই। তার গলা নিচু ছিল, কিন্তু গভীর ছিল, তাই যাওয়াই ভালো। এটা বলে সে দরজার দিকে এগোলো। তার পা হালকা ছিল, সে দরজা খুলল। ঠান্ডা হাওয়া ভিতরে এলো এবং সে বাইরে পা রাখতে যাচ্ছিল যে, নয়না, থেমে যাও। এবার আদিত্যের গলায় সেই শান্তি ছিল না, তাতে একটা ভয় ছিল, একটা সত্যতা ছিল, যেন সে এখন নিজেকে আর আটকাতে পারছিল না। নয়নার পা সেখানেই থেমে গেল। সে ধীরে ধীরে পিছনে ফিরে তাকালো। আদিত্য তার দিকে এগিয়ে আসছিল। সে তার সামনে এসে থেমে গেল। কয়েক সেকেন্ড দুজন চুপ রইল। তারপর আদিত্য নিচু গলায় বলল, ক্ষমা তো আমি সেদিনই করে দিয়েছিলাম। এটা শুনতেই নয়নার চোখ থেকে চোখের জল গড়িয়ে পড়তে লাগল। আদিত্য এগিয়ে বলল, কিন্তু আপন করে নিতে দেরি হয়ে গিয়েছিল, কারণ আমি ভয় পাচ্ছিলাম, নিজের ভয় থেকে, নিজের যন্ত্রণা থেকে। তার গলা কাঁপছিল। নয়না এখন নিজেকে আর আটকাতে পারল না, তার চোখের জল বয়ে যাচ্ছিল। আদিত্য তার চোখের দিকে তাকিয়ে বলল, কিন্তু যতটা আমি তোমাকে বদলে যেতে দেখেছি, ততটা হয়তো আমি ভাবতেও পারিনি। তুমি নিজেকে সঠিক প্রমাণ করনি, শুধু নিজেকে বদলে দিয়েছ। তার গলা নরম ছিল। নয়না কাপা গলায় বলল, আমি তোমাকে অনেক যন্ত্রণা দিয়েছি আদিত্য, আমি তার যোগ্য নই।
তার শব্দ ভেঙে যাচ্ছিল, কিন্তু আদিত্য তাৎক্ষণিক বলল, যোগ্য হওয়ার সিদ্ধান্ত শুধু অতীত থেকে হয় না, মানুষ আজ কি তা থেকে হয়। ঘরে দাঁড়ানো সবাই চুপ ছিল। আদিত্য ধীরে ধীরে তার হাত সামনে বাড়িয়ে দিল এবং বলল, যদি তুমি চাও তাহলে আমরা আবার শুরু করতে পারি, এবার কোনো ভয় ছাড়া, কোনো শর্ত ছাড়া। তার গলায় কোনো জোর ছিল না। নয়না তার হাতের দিকে তাকালো। তার চোখে এখন ভয় ছিল না। সে কাপা হাতে তার হাত ধরে নিল এবং সেই মুহূর্তে যেন দুজনের মধ্যের সব দূরত্ব শেষ হয়ে গেল। কাকির চোখ থেকে চোখের জল পড়ছিল। তারা ধীরে ধীরে বলল, এবার আর দেরি করিস না। কয়েকদিন পর সেই ছোট ঘরের আঙিনায় কোনো ধুমধাম ছাড়াই একটা সাদামাটা বিয়ে হলো, শুধু নিজের লোকজন আর সত্যিকারের আনন্দ। আদিত্য আর নয়না আবার একে অপরের হাত ধরল। নয়নার মুখে যে হাসি ছিল তা আগে কখনো ছিল না, তাতে সুখ ছিল। আদিত্যের চোখে এখন কোনো ভয় ছিল না, শুধু আপন ভাব ছিল। আর সেই দিন এটা প্রমাণিত হয়ে গেল যে মানুষের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, বরং তার হৃদয়। আর যখন হৃদয় সত্যি হয়, তখন ভেঙে যাওয়া সম্পর্ক আবার জুড়ে যায়। বন্ধুরা, এই গল্পের শিক্ষা এটাই যে জীবনে ভুল করা তত বড় নয় যতটা সেটা স্বীকার না করা। আর কাউকে ক্ষমা করা শব্দে নয়, বরং হৃদয় থেকে হয়। কিন্তু এখন তোমরা নিজেদের কাছে প্রশ্ন করো, যদি তোমরা আদিত্যের জায়গায় থাকতে, তাহলে কি তোমরা এত যন্ত্রণার পরও নয়নাকে শুধু ক্ষমা করেই ক্ষান্ত হতে, নাকি নিজের জীবনে ফিরিয়ে নিতে? আর যদি তোমরা নয়নার সামনে মাথা নিচু করতে পারতে? কমেন্টে অবশ্যই বলো তোমাদের মতে সঠিক কে ছিল, আদিত্য নাকি নয়না? আর এমন সম্পর্কগুলোকে কি দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত? আর গল্প পছন্দ হয়ে থাকলে ভিডিওতে লাইক করো, শেয়ার করো।